আসসালামু আলাইকুম। চক্কর ৩০২ এর ট্রেইলার ড্রপ করেছে গতকালকে। আসলে কাজী হায়াৎ, কাজী মারুফ, শাকিব খানের 'বরবাদ', সেন্সরে আনকাট, অন্তরাত্মা এগুলো নিয়ে এত ইস্যুস হচ্ছে, অন্যান্য দিকে কনসেনট্রেশন করতে পারছি না, অন্যান্য কনটেন্ট গুলোর দিকে। যাই হোক, আ ২ মিনিট ২৭ সেকেন্ডের একটা ট্রেইলার তারা ড্রপ করছে। এর আগে টিজার দিছিল। টিজার দেখে হয়তো গল্পের অনেক কিছুই বোঝা যায় নাই। ট্রেইলার দেখে গল্পের অনেকটা রিভিল হইছে। যদিও আ যতটা রিভিল হয়েছে তা সিনেমার তেমন কোনো ক্ষতি করে না। আ সেই জায়গা থেকে কিছুটা আলাপ করব ট্রেইলার নিয়ে। কতটুকু গল্প রিভিল হয়েছে বা কি তারা দেখাইতে চাচ্ছে। তার আগে আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই। ১ম বিষয়টা হলো গিয়া যে মোশাররফ করিমকে আমরা এখানে নতুন কি পাইলাম? নতুন তো কি? এখানে মোশাররফ করিম তো আমরা অ্যাজ ইউজুয়াল নাটকে যা দেখছি এখানেও কি তাই দেখলাম? বা তিনি যদি এইভাবে সিনেমা করতে থাকেন একটার পর একটা, তাহলে কি আমরা তাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো? বা তার কাছে দর্শকের ডিমান্ড কি? দর্শক তার কাছে কি চায়? মোশাররফ করিম তো অনেক কিছু অর্জন করেছেন। সুনাম, খ্যাতি, অর্থ, বিত্ত সবই। এখন তার জীবনে পাওয়ার কি আছে নতুন করে? এই জায়গায় এসে যদি মোশাররফ করিম ছাড় দিয়ে দেয়, এই জায়গায় এসে যদি মোশাররফ করিম হাল ছেড়ে দেন, তাহলে কিছু করার নাই, বলার নাই। কিন্তু মোশাররফ করিম যদি এই জায়গায় এসে তার ক্যারিয়ারের অ্যাক্টিং ক্যারিয়ারের অ্যাক্টর হিসেবে নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে অনেক কিছু বলার আছে। চক্কর ৩০২ এ মোশাররফ করিম একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার করে, যে পুলিশ অফিসার তার সিনিয়র বসের রুমে যেয়ে ঘুমায় পড়ে। একটা ইম্পোর্টেন্ট মিটিং চলতেছে, সেখানে যেয়ে ঘুমায় পড়ে। থাকে না সমাজে কিছু পিকুলিয়ার ক্যারেক্টার। একজন পুলিশ অফিসার এইভাবে সিনিয়র বসের রুমে যেয়ে ঘুমিয়ে পড়বে। এই দৃশ্য আগের সরকার যখন ছিল, পুলিশ যখন ছিল, তখন দেখানোর কিন্তু কোনো স্কোপ ছিল না। যদিও চক্কর ৩০২ কিন্তু ওই আগের সরকারের সময়ে শুট করা। ১ বছর আগে শুট করা। তো এই সময় আসলে হয়তো পুলিশ এটা আটকে দিত। কারণ এই পুলিশকে গত সরকার ব্যবহার করত এবং পুলিশকে যথেষ্ট পাওয়ার দিয়ে রেখেছিল। যে কারণে পুলিশের কোনো নেগেটিভ ইস্যুস সিনেমায় দেখানো যেত না বিগত কয়েক বছর। তো শরফ আহমেদ জীবন যদি জানতো এটি জুলাই আন্দোলনের পরে তিনি রিলিজ করবেন, তখন নতুন বাংলাদেশ থাকবে, তখন হয়তো সে পুলিশকে আরেকটু মানে সে যেভাবে ডিরেকশনটা দিতে চায়, গল্পটা বলতে চায়, সে আরেকটু পরিষ্কার করে গল্পটা, আরেকটু খোলাসা করে গল্পটা বলতে পারত। পুলিশটা কিন্তু বাস্তবে এরকমই হয়। সে শরফ আহমেদ জীবন যেটা চেষ্টা করেছে, বাস্তব কিছু জিনিস তুলে আনার চেষ্টা করেছে তার গল্প দিয়ে। অনেক সময় এরকম হয়, বসের রুমে সিনিয়র জুনিয়র অফিসার ঘুমায় পড়তেই পারে। এটা স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু এটা আমরা দেখাইতে পারবো না। এটা দেখানো যাবে না পুলিশের বদনাম হবে। সেই জায়গা থেকে শাহরুখ আহমেদ জীবনের এই বিষয়টা সেন্সর বোর্ডে এখন আর কাটে নাই। এটা রেখে দিচ্ছে এবং এটা নিয়ে একটা সমস্যা হইতে পারত। তো যাই হোক, পিকুলিয়ার একটা ক্যারেক্টার মোশাররফ করিম এই সিনেমায়। সে সিনিয়র বসের রুমে ঘুমায় পড়ে, তার চলাফেরা, তার হাঁটা, তার কথা বলা সবকিছু একটু ডিফারেন্ট। যেটা আমরা মোশাররফ করিমকে দেখি, তার অভিনয়ের প্যাটার্নটাই এরকম। সে এমনভাবে প্যাটার্ন করে, এমন প্যাটার্নে সে অভিনয় করে, অঙ্গভঙ্গি করে, যেটা কোনো হিরোইক প্যাটার্ন না। একজন হিরো কখনোই এইভাবে, মানে হিরোকে কখনো আমরা এইভাবে অভিনয় করতে দেখতে অভ্যস্ত নই আমরা। তো মোশাররফ করিম নিজেকে হিরো মনে করেন না, তিনি নিজেকে একজন অভিনয় শিল্পী মনে করেন। তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। হি ইজ নট আ হিরো, হি ইজ আ সেন্ট্রাল ক্যারেক্টার। তিনি কেন্দ্রীয় চরিত্র করছেন। ওকে ফাইন। যদি হিরো হইতো তাহলে মোশাররফ করিম, তাহলে কি করতে হইতো? আজকে যদি মোশাররফ করিম এই যেই ক্যারেক্টারটা করলো, এটা মোশাররফ করিম যেমন ঠিক তেমন করেই ক্যারেক্টারটা পোর্ট্রেট করা হয়েছে। আমরা যদি একটু ডিফারেন্ট দেখতাম মোশাররফ করিমকে, আজকে যদি, যেহেতু সে একজন ডিবি অফিসারের ক্যারেক্টার করছে, তারা যদি আ ৩০০ আ তারা যদি সিক্স প্যাক হিসেবে আবির্ভাব হইতো সেই সিনেমায়, সে যদি সালমান খানের দাবাংয়ের মতো একটা অ্যাটিটিউড নিয়ে কাজ করত, তার অভিনয়ের সে মুখের অঙ্গভঙ্গি সবকিছু চেঞ্জ করে পশ একটা ক্যারেক্টার, স্মার্ট অ্যাকশন হিরো হিসেবে সে যদি আসতে পারত, তাইলে বুঝতাম যে ওকে ফাইন। হ্যাঁ, মোশাররফ করিম ইজ ডুইং সামথিং ফর ফিল্ম। আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে যে না, হি ইজ ডুইং হিজ রেগুলার জব।
ফিল্মের জন্য সে আলাদা কি করলো 302 জন্য দেখেন। সিয়াম আহমেদ 7 মাস চুলদারি কাটা নেই। আফরান নিশো 2 বছর দাগের জন্য অপেক্ষা করলো। বলিউডে আমরা শুনি যে এক একটা সিনেমার জন্য 3-4 বছর ধরে প্রস্তুতি নেয় আমির খান। তো মোশাররফ করিমের তো আসলে সব হয়ে গেছে। এখন তো মোশাররফ করিমকে আমরা এইভাবে দেখতে চাই। সে একটা সিনেমা করবে এবং সেই সিনেমার জন্য 1 বছর ধরে সে সেই সিনেমার ভিতরে থাকবে। সে একটা নতুন মোশাররফ হঠাৎ করে দেখবো যে তার 30 কেজি ওজন নাই শরীরে। অথবা হঠাৎ করে দেখবো তার সিক্স প্যাক হয়ে গেছে। অথবা হঠাৎ করে দেখবো সে প্রচন্ড অ্যাকশন করছে, যে অ্যাকশন আমরা অ্যাকশন হিরোদের ভিতরে দেখি। অথবা হঠাৎ করে দেখবো সে ডান্স করতেছে, যেটা গোবিন্দর মতো ডান্স। ডান্সের কোয়ালিটিতে তার এমন কোয়ালিটিতে চলে গেছে। এই ধরনের দুর্দান্ত লেভেলের কোনো চেঞ্জ যদি আমরা মোশাররফ করিমের ভিতরে না পাই, শুধুমাত্র অভিনয় দিয়ে, শুধুমাত্র অভিনয় দিয়ে মোশাররফ করিম কি করতে পারছেন সেটা তার বিগত সিনেমাগুলোই সাক্ষী। হ্যাঁ, চক্কর 302 মোশাররফ করিম অবশ্যই ডিফারেন্ট কিছু করেছেন। তার যে দৌড়, তিনি দৌড়ের কিছু সিকোয়েন্স আছে এখানে, সে দৌড়গুলা দিছে দৃশ্যের মধ্যে, সেই দৌড়গুলা কিন্তু অনেক কষ্টের ভাই। এই চেজিং এর দৃশ্য করা এই বয়সে এসে অনেক কষ্টের। মোশাররফ করিম নিঃসন্দেহে অনেক কষ্ট করেছেন এই সিনেমার জন্য, বাট আই মাস্ট সে দিস ইজ নট এনাফ। মোশাররফ করিম অভিনয় শিল্পী হিসেবে আমাদের দেশে 1 নম্বর পজিশনে হয়তো আছেন, অভিনেতা হিসেবে 1 নম্বর পজিশনে হয়তো আছেন, কিন্তু দর্শকের চাহিদার কাতারে একজন সিনেমার হিরো হিসেবে কত নম্বর পজিশনে আছেন? একটা অনেস্ট অপিনিয়ন আপনারা দিয়ে যাবেন। দর্শক চাহিদা সিনেমার হিরো হিসেবে, সিনেমায় কেন্দ্রীয় চরিত্র হিসেবে মোশাররফ করিমকে দর্শক চাহিদায় কত নম্বরে ফেলা যায়? যাই হোক, দূরের কথা যখন আসছে তখন একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনার সাথে। জীবনের একটা বিজ্ঞাপন আমি করেছিলাম, ইউসিবি ব্যাংকের বিজ্ঞাপন। এরকম এই যে মোশাররফ করিম একটা গলিতে দৌড়ে আসছে না, ওটা ছিল আমি হেঁটে আসি একটা লম্বা রাস্তা, এই যে চ্যানেলের উল্টা পাশে নাবিস্কো ফ্যাক্টরির পিছনে লম্বা একটা রাস্তা ধরে লাইট করছে। মোশাররফ করিম ডাকাতের ক্যারেক্টার, আমি একজন সাধারণ পথচারী। আমার পকেটে অনেক টাকা, আমার টাকা মোশাররফ করিম চিন্তাই করবে। ওই পথচারীর টাকা নিয়ে যে তার ফিল, টাকা নিয়ে যে সে যে অনিরাপদ, তার যে নিরাপত্তাহীনতা, তার ভেতরের যে উসখুস ভাব, সেটা চেহারায় নিয়ে আসা, শুধু চেহারায় নিয়ে আসা না, সে যে হাঁটতেছে সেটা হাঁটার মধ্যেও নিয়ে আসতে হবে। দিস ইজ শরফ আহমেদ জীবন। সে অভিনয়টাকে এইভাবে বের করে। তো কতবার যে হাঁটছি ভাই, ফুসকা পড়ে গেছে আমার পায়ে হাঁটতে হাঁটতে। এক রাস্তা এই মাথা থেকে ওই মাথা খালি হাঁটাচ্ছে আমারে, হয় নাই কাট, আবার হাঁটাচ্ছে, হয় নাই কাট, আবার হেঁটে আসতেছি। এবং ওইখানে একটা ছেলে, লম্বা একটা ছেলে আমার সাথে ধাক্কা খায়, বডি বিল্ডার। তার আমি ভয় পাই, সে যদি আমার টাকাটা নিয়ে যায়। ওই যে বডি বিল্ডার লম্বা একটা ছেলে, ওর তো এমনিতেই মাসেল টাসেল আছে, হাড্ডি মাড্ডি আছে, ও মনে করেন যদি আমার একটা ধাক্কা দেয়, একটা পাহাড়ের সমান একটা জিনিস যদি ধাক্কা খাই বারবার, প্রতিবার হাঁটতেছি আর ওর সাথে ধাক্কা খাচ্ছি, কি যে একটা অবস্থা ভাই। যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট এক্সপ্রেশন সর্বভাবে জীবন না পাইলো, ততক্ষণ পর্যন্ত আমার হাঁটাইলো। শুধু এইখানে না, এই হাঁটাটা নিয়ে গেছে হাতির ঝিলে, ওইখান থেকে হাঁটাটা নিয়ে গেছে ইয়েতে ধামরাইয়ে, ধামরাইও একটা বিশাল রাস্তা শুট করলো। মোটামুটি 3 দিন, 3 দিন বা 4 দিন বোধহয় আমার শুধু হাঁটাইলো, খুব হাঁটাইলো বিজ্ঞাপন করার জন্য, একটা এক্সপ্রেশন বের করার জন্য। এরকম আরেকটা দৃশ্য হয়েছিল আরিয়ানের ইয়েতে নাটকে, সেখানেও এই একই অবস্থা। আমাদের এবিএম সুমন, সেও ওই গুলশানের রাস্তা ধরে সন্ধ্যা রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত 4 ঘন্টা হাঁটলো। আরিয়ান একটা এক্সপ্রেশন পাচ্ছে না, তার যেটা দরকার। এই হচ্ছে নির্মাতাদের আসলে মানে কি বলবেন, তাদের স্কিলই বলা যায়, হ্যাঁ তাদের দক্ষতা। যাই হোক, চক্কর 302 এর ট্রেলারটা, এই সিনেমাটায় মোশাররফ করিমকে এমন কিছু করতে হবে না, কারণ সে যা, সে যে ধরনের অভিনয় করে সেটাই এখানে একটু ফাইনেস্ট আকারে দিলেই
জিনিসটা অনেক বেটার কিছু একটা হয়ে যাবে, সেটাই হয়েছে। মোশাররফ করিম দুর্দান্ত পারফরমেন্স করেছে এই সিনেমায়। একটা থ্রিলার গল্প, এই ঈদে থ্রিলার গল্প নাই, সব অ্যাকশন, ভায়োলেন্স আর রোম্যান্স আর হরর। থ্রিলারটা মিসিং ছিল, সেই জায়গাটা পূরণ করছে চক্কর ৩০২। আপনারা জানেন যে শাহরুখ খানের একটা ঘটনা ঘটছিল কয়েকদিন আগে, তার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল, আইন প্রশাসন তাকে অ্যারেস্ট করেছিল একটা মাদক দ্রব্যের কেসে। তারপরে শাহরুখ খান তার সব কাজ ফেলে দিয়ে ছেলেকে সেখান থেকে বের করে এনে সেই অফিসারকে একটা ভালো শিক্ষা দিছে। তো শাহরুখ খানের যে গল্পটা, সেই গল্পটা কাকতালীয় ভাবে হয়তো এই চক্কর ৩০২ এর একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স হয়তো পড়ে যায়। সেটা হয়তো একটা, এটা জানি না, হয়তো ডিরেক্টর নিজেও হয়তো সেই জায়গাটা ইচ্ছে করে রাখছে, অথবা অনিচ্ছাকৃত এরকম একটা মিল এখানে চলে আসছে। দেখা গেছে যে এখানেও রওনক হাসান একটা সুপারস্টার অভিনয় শিল্পীর ক্যারেক্টার করে, যেখানে তার ছেলে, তার এবং তারিন জাহানের ছেলে একটা অপরাধের জালে পড়ে পুলিশের হাতে ধরা পড়ে। এখন এই ছেলেকে ছাড়ানো নিয়ে তারিন জাহান আর রওনক হাসানের ভেতরে একটা বিশাল দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। আবার তারিন জাহান আর রওনক হাসানের, তারা স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে একটা দূরত্ব আছে। সেখানে আবার তারিন জাহানের সঙ্গে ইন্তেখাব দিনারের একটা প্রণয় আছে। ওখানে আবার মৌসুমী রাগ আছে। মৌসুমী রাগ যে কোনো মূল্যেই তারিন জাহানের ছেলেকে সাজা দিতেই চায়, তাকে উপর থেকে নিচে নামাইতেই চায়। ওখানে আবার সুবর্ণ নোয়ার আছে, সে একটা বিশাল নেগেটিভ ক্যারেক্টার করছে। একটা ভাইব ফুটে উঠছে যে সুবর্ণ নোয়ার হয়তো এই পুরো বিষয়টার মাস্টার মাইন্ড। এরকম আরেকটা ছেলে আছে, কি জানি নাম, একটু ইয়েটা দেখি, শশ্বত দত্ত। সে লম্বা একটা ক্যারেক্টার করছে, মোশাররফ করিমের সহকারী পুলিশ অফিসার। তারও একটা গল্প আছে, মানে অনেকগুলো আন্ডার কারেন্ট গল্প নিয়ে এই চক্কর ৩০২ এর বিস্তার। আমরা কোনো ফ্ল্যাট গল্প দেখবো না এখানে, এখানে অনেকগুলো গল্প সমন্বয় দেখবো। মানে একটা সিনেমা তখনই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে যখন সেই সিনেমায় অনেকগুলো আন্ডার কারেন্ট গল্প থাকে। একটা মূল গল্পের সঙ্গে, একটা মূল গল্প তো আগাবেই মোশাররফ করিমকে নিয়ে, সেই মোশাররফ করিমের মূল গল্পের সঙ্গে নিজ দিয়ে আরো ৫-৬টা গল্প যাইতে থাকবে। একটা গল্পের একটা পাল এভাবে আসতেছে আপনার দিকে, ধাবিত হচ্ছে। আপনার কনসেন্ট্রেশন 100% দিতে হবে সিনেমার মধ্যে, তাইলে যদি না দেন আপনার অনেক কিছু ছুটে যাবে গল্পে। তো এই ধরনের একটা জটিল গল্প চক্কর ৩০২। থিয়েটারে যতক্ষণ বসে সিনেমাটা দেখবেন ততক্ষণ আপনাকে এনগেজ করে রাখবে, আপনার মগজ এনগেজ করে রাখবে, আপনার চোখ এনগেজ করে রাখবে, আপনার স্নায়ু এনগেজ করে রাখবে। থ্রিলার গল্পগুলোই আসলে এরকম হয়। এছাড়া এই গল্পটার যে স্রষ্টা নাহিদ হাসনাত, এই সিনেমার একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার ছোট ভাই। সে বেরিল প্রথম আলো নমিনেশন পেয়েছিল তার আগের একটা গল্পের নাটকের গল্পের প্লট নিয়ে। এই গল্পটাও তার অনুদানে আহ, পেয়েছে, অনুদান পেয়েছে। তো ভালো একজন রাইটার সে। স্টোরির সঙ্গে শরফ আহমেদ জীবনের নামও দেখলাম। স্টোরি শরফ আহমেদ জীবন, স্ক্রিন প্লে নাহিদ হাসনাত এন্ড গাউসুল আলম শাওন। আচ্ছা, চিত্রনাট্য নাহিদ হাসনাত করছে। যাই হোক, আহ, গল্পটা অনেক ইন্টারেস্টিং লাগছে আমার কাছে ট্রেলার দেখে। ট্রেলারটা যদিও একটু লম্বা, 2-2.5 মিনিটের ট্রেলার অলমোস্ট, বাট অনেক অনেক মানে অর্থবহুল, অনেক ডাইভার্সিফিকেশন আছে টেইলারের মধ্যে। অনেক ধরনের সিকোয়েন্স, মোশাররফ করিমের ফ্যামিলিও অ্যাটাক হয় সুমনাডরের দ্বারা। যে একজন পুলিশ অফিসার যখন ডিউটিতে থাকে তখন তার ফ্যামিলিও কিন্তু রিস্কে থাকে, বিশেষ করে যদি কোনো অনেস্ট পুলিশ অফিসার ডিউটিতে থাকে। তো যাই হোক, অনেক কিছু আছে এই সিনেমার ভিতরে, অনেক কিছু ভাই, বলে শেষ করা যাবে না। ট্রেলারে অনেক কিছু পাওয়া গেছে। এখন পুরো সিনেমাটা দেখে বলতে বুঝতে পারবো যে সেই অনেক কিছুগুলোকে সুন্দর করে ডিরেক্টর সিনেমার মধ্যে সাজাইতে পারছে কিনা।
লেটস সি, সিনেমা দেখে তো অবশ্যই রিভিউ আপনাদেরকে জানাবো। তবে আপনারা যারা যারা সিনেমা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এই ঈদে চক্কর 302টা আপনাদের লিস্টে রাখতে পারেন।